শুভেন্দু অধিকারীর তীরে ঘায়েল পবিত্র কর। রাজনৈতিক হেনস্থার ভয়ে কি আপাতত রাজনীতি থেকে দূরে যাওয়া, নাকি একেবারে সন্ন্যাস নিচ্ছেন পবিত্র কর? ভোটে হারতি মোহভঙ্গ, নাকি চাপ তৈরি হচ্ছিল তার উপর? একে একে খালি হচ্ছে তৃণমূলের ঘর। শুভেন্দু অধিকারীর তীরে ঘায়েল পবিত্র কর। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সস্ত্রীক পদ ছাড়লেন নন্দীগ্রামের মাস্টার মশাই। রাজনৈতিক হেনস্থার ভয়ে কি আপাতত রাজনীতি থেকে দূরে যাওয়া, নাকি একেবারে সন্ন্যাস নিচ্ছেন পবিত্র কর? এই তো সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার গলায় মালায় ছবি দেখা গেল। তবে কি ভোটে হারতি মোহভঙ্গ, নাকি চাপ তৈরি হচ্ছিল তার উপর? নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর ডান হাত বলেই পরিচিত ছিলেন পবিত্র কর। নামের মতো সম্পর্কেও ছিল অগাধ বিশ্বাস। কিন্তু রাজনীতি বড় বালাই। 26-এর বিধানসভা ভোটের মুখে শুভেন্দুর সঙ্গে দূরত্ব তৈরি করে তৃণমূলে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে কুপোকাত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সে আর হলো কই? শুধু পবিত্র কর নয়, ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল। তাই কি পরাজয়ের কারণেই অন্যান্য তৃণমূল নেতাদের মতো তিনিও দলে অক্সিজেনের অভাব বোধ করছেন? গত 4 মে ভোটের ফল প্রকাশ হয়েছে, আর 15 মে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নন্দীগ্রাম 2 ব্লকের বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই দম্পতি। প্রশাসনিকভাবে পরবর্তী পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তৃণমূলের হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করলেও পবিত্র কর ও শিউলি কর আসলে পঞ্চায়েত স্তরে বিজেপির টিকিটে জিতেছিলেন। নন্দীগ্রাম 2 ব্লকে বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর বুথ থেকে জয়ী হয়ে সদস্য হয়েছিলেন পবিত্র কর। অন্যদিকে একই পঞ্চায়েতের 7 নম্বর বুথ থেকে জিতে প্রধানের চেয়ারে বসেন তার স্ত্রী শিউলি কর। 26-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই দম্পতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের টিকিটে পবিত্র কর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হলেও এতদিন কেউই পঞ্চায়েতের সদস্য পদ বা প্রধানের পদ থেকে ইস্তফা দেননি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে বিপুল ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী পবিত্র কর। ভোটের ফলাফল প্রকাশ এবং রাজ্য সরকারের বদলের পর এই দম্পতি তাদের অসুস্থতার কথা জানিয়ে তড়িঘড়ি পদ ছাড়ার আবেদন জানান। রাজনৈতিক মহলের মতে পরাজয়ের গ্লানি এবং রাজ্যে বিজেপির ক্ষমতা দখলের পরই আইনি ও রাজনৈতিক চাপ এড়াতে এই ইস্তফার সিদ্ধান্ত। নির্বাচনী প্রচারের সময় নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীকে নিয়ে সুর চড়িয়েছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। তিনি জনসভা থেকে কটাক্ষ করে বলেছিলেন, আমিও একসময় তৃণমূলে ছিলাম, কিন্তু দল ছাড়ার সময় সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে তবেই বিজেপিতে যোগ দিয়েছিলাম। অথচ আমার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন তিনি দল বদল করলেও এখনো বিজেপির টিকিটে জেতা পঞ্চায়েতের সদস্য পদ ছাড়েননি। আর ভোটের রেজাল্ট বেরোনোর পরই দেখা গেল চেয়ার ছাড়লেন এই কর দম্পতি। এবার তাদের যাত্রাপথ কোথায় তা নিয়েও এখনো কোনো আভাস মেলেনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন, তাই তারা বিশ্রামে যাচ্ছেন মনে করা হচ্ছে। কিন্তু নিন্দুকেদের তো আর মুখে কিছু আটকায় না। তারাও বলতে শুরু করেছেন বিপুল ভোটে হারার কারণেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত। পবিত্র কর তৃণমূল স্তরের সঙ্গে যোগাযোগ রাখা এক লড়াকু নেতা। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল তৃণমূলের হাত ধরেই। 2018 সালে তিনি ছিলেন নন্দীগ্রামের বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তবে 2020 সালের শেষ ভাগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, তখন তার ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পবিত্র করও সদল বলে পদ্ম শিবিরে নাম লেখান। 2021-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্যে যে কজন কারিগরের নাম উঠে আসে তাদের মধ্যে পবিত্র কর অন্যতম। তাই 26-এর বিধানসভা নির্বাচনের আগে তার আইপ্যাকের সঙ্গে সাক্ষাতের কথা চাউর হতে বা ফাঁস হতে ফাটল মেরামতের চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারীর হাত ছেড়ে পবিত্র কর তৃণমূল শিবিরে নাম লেখান। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। নন্দীগ্রামে পবিত্র কর যেমন ধরাশয়ী হলেন শুভেন্দু অধিকারীর কাছে, তেমনি আবার বাংলায়
তৃণমূলের রাজ্যপাটও গেল। তাই অনেকেই বলছেন ডাঙাই থেকে তো আর জলে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না। তাই হয়তো ভোটের রেজাল্ট দেখি গতিপথ পরিবর্তন করলেন পবিত্র কর ও তার স্ত্রী। কর দম্পতির পরবর্তী গন্তব্য কি হয় তাই এখন নজরে। আমাদের ভাঙড় 148 নম্বর প্রার্থী, আমাদের সম্মানীয় প্রার্থী শওকত মোল্লা সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। ওদের বলে আমি রাজনীতি ছেড়ে দেবো এবং আমার নামে কুকুর পুষবে। অলরেডি লোকটা কুকুরের নাম শওকত রাখা শুরু করে দিয়েছে। একসময় একই দলের দুই প্রভাবশালী মুখ, এখন সম্পর্কের জায়গায় শুধু অভিযোগ আর পাল্টা অভিযোগ। রাজনৈতিক পালাবদলের পর ভাঙড়ের মাটিতে আরও স্পষ্ট হয়েছে সেই দ্বন্দ্বের রেখা। প্রাণনাশের আশঙ্কায় ফের পুলিশের দ্বারস্থ। আশঙ্কা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক সংঘাত কি এবার পৌঁছে গিয়েছে প্রাণ সংশয়ের জায়গায়ও? এখন সেই উত্তরই খুঁজতে তদন্ত। প্রাণনাশের আশঙ্কায় আগেও পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ভাঙড় থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তৃণমূলের এই প্রভাবশালী নেতা। অভিযোগের তীর তারই সতীর্থ তথা তৃণমূল আরও এর প্রভাবশালী নেতার বিরুদ্ধে। সরকারে থাকাকালীনই ভাঙড়ের এই দুই সতীর্থের সংঘাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও একাধিক সময়ে অস্বস্তিতে পড়তে হয়েছে। এখন যদিও কুর্সির মালিকানা বদল হয়েছে, সরকার পাল্টেছে, গদিতে নেই ঘাসফুল শিবির, চারিদিকে যেন অন্য ছবি। একসময়ের দাপুটে নেতারা কার্যত যেন লেজ কুটিয়ে নিচ্ছেন। একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। সামনে আসছে কারো কারো দুর্নীতির সাম্রাজ্য। তৃণমূলের অন্দরে শওকত মোল্লা এবং কাইজারের বিবাদ সর্বজন বিদিত। তৃণমূলে দীর্ঘদিন ধরেই কোণঠাসা কাইজার। এবার নির্বাচনেও শওকতের বিরুদ্ধে প্রচারে নেমেছিলেন তিনি। নির্বাচনের পর আইএসএফ এর বিজয় মিছিলেও যোগ দিয়েছিলেন। কাইজারের দাবি তিনি এখন আর তৃণমূলে নেই, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করেননি এখনও। নির্বাচনের আগে গত ফেব্রুয়ারিতেও কাইজার থানায় অভিযোগ জানিয়েছিলেন, তখনও প্রাণনাশের আশঙ্কা করেছিলেন তিনি। ওই সময় সরাসরি শওকতের দিকেই আঙুল তুলেছিলেন কাইজার। তার অভিযোগ ছিল তাকে খুন করার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করেছেন শওকত। এবার নির্বাচন পরবর্তী সময়ে ফের প্রাণনাশের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হন কাইজার। খুন হতে পারেন বলে আশঙ্কা করছেন কাইজার আহমেদ। দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বুধবার তার বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন বলে দাবি কাইজারের। দুজনের কাছেই অস্ত্র ছিল বলে অভিযোগ। তৃণমূল নেতার বক্তব্য, তার বাড়ির আশেপাশে রেকি করার উদ্দেশ্যেই এসেছিলেন ওই দুই ব্যক্তি। কাইজারের দাবি, সুযোগ বুঝে গুলি চালানোর উদ্দেশ্যেও বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকেন এই ব্যক্তিরা, এমনটা মনে করছেন কাইজার। এই নিয়ে ইতিমধ্যেই ভাঙড় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কাইজার। পুলিশের কাছে নিরাপত্তাও চেয়েছেন তিনি। বুধবার সকাল 11:30 থেকে 12:30টার মধ্যে তার বাড়ির সামনে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন। তিনি ওই সময়ই সাধারণত বাড়ি থেকে বেরোন, তবে বুধবার বেরিয়েছিলেন সকাল 8:30টায়। ফলে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়ি ফিরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে থানায় অভিযোগ জানান। 2023 সালের পর থেকে তৃণমূলের সঙ্গে তার কোনো রকম যোগ নেই বলেও জানান ভাঙড়ের এই নেতা। তিনি আরও বলেন, এবার শওকতকে হারাতে নওশাদের জন্য খেটেছেন তিনি। তার বিরুদ্ধে হামলার মোটিভ হিসেবে এগুলোও থাকতে পারে বলে আশঙ্কা করেন তিনি। কাইজারের কথায় ভোটের পর তৃণমূলের এক শ্রেণীর দুষ্কৃতী আইএসএফ পরিচয়ে ভাঙড়ে তাণ্ডব চালাচ্ছে, তার বিরুদ্ধে তিনি সরব হন। একসময় একই দলের দুই প্রভাবশালী মুখ, এখন সম্পর্কের জায়গায় শুধু অভিযোগ আর পাল্টা অভিযোগ। রাজনৈতিক পালাবদলের পর ভাঙড়ের মাটিতে আরও স্পষ্ট হয়েছে সেই দ্বন্দ্বের রেখা। প্রাণনাশের আশঙ্কায় ফের পুলিশের দ্বারস্থ কাইজার আহমেদ। নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি শওকত মোল্লা, তবে কাইজারের আশঙ্কা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক সংঘাত কি এবার পৌঁছে গিয়েছে প্রাণ সংশয়ের জায়গায়ও? এখন সেই উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।